বলবো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। হাইলাইটার নিয়ে বসবে, হ্যাঁ? এই চ্যাপ্টারে না মেমোরাইজ করার অনেক জিনিস আছে। বোঝার তো ব্যাপার আছে, মেমোরাইজেরও ব্যাপার আছে। তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনস। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? ইলেকট্রোলাইটস। তোমরা জেনেছো যে বিভিন্ন ধাতু যেমন তামা, সোনা, রূপো, লোহা ইত্যাদির মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু কাঠ, প্লাস্টিক, কাঁচ ইত্যাদির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, জানি আমরা। তোমরা এও জেনেছো যে আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু সমযোজী যৌগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। এটা পড়েছি না আমরা আয়নীয় এবং সমযোজী যৌগের ক্ষেত্রে। একটা আয়নীয় একটা আয়নীয় যৌগের নাম বলো তো। তড়িৎযোজী যৌগ, আমরা জানি যে তড়িৎযোজী যৌগগুলো কিভাবে সৃষ্টি হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, তাই না? পড়েছি না আমরা? নাকি খুলে দেখাতে হবে? এই তো এর আগের চ্যাপ্টারে তো পড়েছি। এই যে তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ দেখেছিলাম আমরা NaCl একটা তড়িৎযোজী যৌগ কিভাবে তৈরি হয়েছিল? সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে, ক্লোরাইড না ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন, কারণ এদের ক্লোরাইড কখন বলবো? যখন আধানে পরিণত হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2-8-1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2-8 আর 7। যারা নতুন আছো তোমরা দেখে নেবে, অলরেডি আপলোড করাই আছে ডিসক্রিপশনে, পরমাণুর গঠন চ্যাপ্টার, এটাও আপলোড করা আছে, দেখে নেবে। তো সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন দিয়ে দিল ক্লোরিনকে, এবং ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? অ্যানায়নে পরিণত হয়, তাই না? আর সোডিয়াম ইলেকট্রন দিয়ে দিল, কিসে পরিণত হলো? ইলেকট্রন দিলে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন, এই যে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, যে কারণে এই তড়িৎযোজী যৌগটা তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড। তো সেটাই বলেছে যে তড়িৎযোজী যৌগগুলো জলীয় দ্রবণে তড়িৎ তড়িৎ পরিবহন করতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড। সমযোজী যৌগগুলি পারে না, সাধারণত বেনজিন, চিনি, ন্যাপথলিন, এগুলো তুমি যদি তুমি গলিয়ে দাও, এদের মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবহন হবে? হবে না। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে, আমি লিখে রেখেছি যে কলম দিয়ে, তোমরা লিখে নাও। HCl, NH3, CH3, COOH, এগুলো হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, সমযোজী যৌগ। হ্যাঁ, তোমরা এটা লিখে নাও। হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া NH3, আর হচ্ছে CH3, COOH, মানে জৈব অ্যাসিড গুলো। মোট কথা এখানে আমরা মনে রাখবো কি? তড়িৎ বিশ্লেষ্য কারা বেশি? স্যার, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে মেইনলি তড়িৎযোজী যৌগগুলি, আর তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলি? সমযোজী যৌগগুলি। কিন্তু কিছু কিছু তড়িৎযোজী যৌগ যেমন HCl, NH3 আর CH3, COOH, এরা স্যার তড়িৎযোজী যৌগ, সরি তড়িৎ বিশ্লেষ্য। কিন্তু বেশি তড়িৎ বিশ্লেষ্য কারা? তড়িৎযোজী যৌগরা। এবার এখানে একটা অ্যাক্টিভিটি 1 একটা উদাহরণ দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখো। মোট কথা আমরা স্যার কি পড়ছি এখানে? তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আমরা মোট কথা এই চ্যাপ্টারে আমরা এটাই পড়বো যে তড়িৎ প্রবাহের মাধ্যমে একটা সলিউশন বলতে কি, যেটা তড়িৎ বিশ্লেষণ সলিউশন, যেটা এই যে সলিউশন গুলো NaCl জলীয় দ্রবণ বা NH3 জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় কিনা আমরা সেটাই এখানে পড়ছি। কি পড়ছি? কোন কোন সলিউশনে তড়িৎ পরিবহন করলে সেই সলিউশনের মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে কিনা। তড়িৎ বলতে কি? ইলেকট্রিসিটি। এই যে ইলেকট্রিসিটির মাধ্যমে লাইট জ্বলছে, তো বেনজিন, চিনি, ন্যাপথলিন, এগুলো যদি গলাই, এর মধ্য দিয়ে তড়িৎ যাবে না। কিন্তু NaCl লবণ, যেটাকে NaCl যেটা লবণ বলা হয়, লবণের জলীয় দ্রবণের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়। কেন হয়? কিভাবে হয়? এর মাধ্যমে আমরা কি কি ব্যবহারিক প্রয়োগ করতে পারি, এই সমস্ত জিনিসগুলি আমাদের এই চ্যাপ্টারের পাঠ্য বিষয়। এই পরীক্ষাটা করার জন্য আমাদের একটা ব্যাটারি লাগে, দুটো তড়িৎ দ্বার লাগে। কি লাগে? এই যে কাঠিগুলো যে প্রবেশ করানো আছে, এগুলোকে কি বলে? তড়িৎ দ্বার। এবং একটা কাঠির সাথে ব্যাটারির মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে জানোই। একটা তড়িৎদ্বারের সাথে পজিটিভে যুক্ত করে দিয়েছি তার দিয়ে, আরেকটার সাথে নেগেটিভ। আর যে সলিউশনটাকে আমরা চেক করতে চাইছি যে তড়িৎ পরিবহন করে কিনা, সেটা হচ্ছে এর মধ্যে না হলো। এবার ব্যাটারির সাথে যুক্ত করলে কিছুক্ষণ পর দেখা যাবে এখানে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে। তার মানেটা কি? কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাহলে তড়িতের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা আমরা সেটাই দেখলাম। এবার হচ্ছে দেখো, যেসব গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে যেসব পদার্থ,
এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এই ডেফিনেশনটা বোঝা গেল সবার? যেসব পদার্থ জলে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে। তোমরা 3 ইডিয়টস বই দেখেছো নিশ্চয়ই সবাই। 3 ইডিয়টস বই দেখায় একটা সিন আছে না, দেখায় না, শর্ট খাওয়ায় যে সিনিয়রকে চামচের মধ্যে পেচ্ছাপ করে, ওই ঘরের সামনে ওই দরজার বাইরে পেচ্ছাপ করতে যায়, ভেতর দিক দিয়ে আমির খান কি করে, একটা চামচ বের করে দেয়, তাই না? বের করে দেয় না? আর চামচের সাথে তার বেঁধে ইলেকট্রিকে ঢুকিয়ে দেয়। তাহলে চামচটা কিসের কাজ করছে দেখি কে বলতে পারে? খুব খুশি হবো বললে। ভেরি গুড সোমা, চামচটা এখানে তড়িৎদ্বারের কাজ করছে, আর তার তো তারেরই কাজ করছে। আর জলীয় দ্রবণটা কি? ওই যে ওর সিনিয়র যে পেচ্ছাপ করছে, যেই পেচ্ছাপটা পড়লো চামচের মধ্যে, ব্যাস লাগলো শক। তাহলে এটা এই যে আর আমাদের পেচ্ছাপে কেন, পেচ্ছাপটা কেন জলীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কারণ পেচ্ছাপে কি থাকে? NaCl থাকে। হ্যাঁ। তাহলে যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এই ডেফিনেশনটা হাইলাইট করো। সাধারণত আয়নীয় যৌগগুলি যেমন অ্যাসিড, কি কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। ক্ষার, কি কি ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। লবণ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি জাতীয় পদার্থগুলি তড়িৎ বিশ্লেষ্য। খুব জরুরি, হাইলাইট করে নাও। কোন কোন অ্যাসিড, কোন কোন লবণ, কোন কোন ক্ষার তড়িৎ বিশ্লেষ্য। প্রত্যেকটা কণ্ঠস্থ রাখতে হবে। কোশ্চেনে বলে দিতে পারে নিম্নলিখিত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, বা নিম্নলিখিত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এগুলোর তোমাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, সবাই হাইলাইট করেছো? এবার চলে আসো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। দ্রবণে উপস্থিত এই আয়নগুলি তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন নয়। এই কথাটার মানে কি, কে বলতে পারবে? তড়িৎ পরিবহনটা ওই ক্যাটায়ন আর অ্যানায়ন করছে, ইলেকট্রনটা করছে। ভেরি গুড। এই যে মনে করো একটা লোহার দণ্ড তুমি এই পাশটা ধরে হাত দিয়ে ধরে রাখলে, হ্যাঁ, আর ছুলে, আর এই পাশে একটা তার লাগানো আছে ইলেকট্রিক বোর্ডের সাথে, তোমার শর্ট লাগবে? শর্ট লাগবে তো? ইয়েস, লাগবে তো। কারণ কি আমরা জানি লোহা কি তড়িতে পরিবাহী না সুপরিবাহী না কুপরিবাহী? কেন? কারণ এই যে কারণ কি ইলেকট্রন পরিবহন হচ্ছে, এই যে ইলেকট্রন যাচ্ছে এখান থেকে, ইলেকট্রন যাচ্ছে, তড়িৎ মানে কি ইলেকট্রন, তো ইলেকট্রন যাচ্ছে, তো এই ইলেকট্রনটাই যখন আমরা টাচ করছি এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন যাচ্ছে, আমাদের শক লাগছে। তো এটা লোহার দণ্ডের ক্ষেত্রে দেখি ইলেকট্রন পরিবহনের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়। কিন্তু আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি না এখন, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো এই যে পাত্রের মধ্যে একটা NaCl এর জলীয় দ্রবণ নিলাম, NaCl এর জলীয় দ্রবণ নিলাম, তো NaCl ভেঙে কিসে পরিণত হয়? Na+, Cl-। তাহলে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন? এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। তো তড়িৎ যখন আমরা, অবশ্য তড়িৎ দ্বার লাগাতে হবে, তড়িৎ দ্বার না লাগালে, এটা তার, পজিটিভ প্রান্ত বড়, নেগেটিভ ছোট। তো তড়িৎ দ্বার লাগানোর পরে কি হয়? এখানে ইলেকট্রিক তৈরি হয় এবং এটা এই ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে পরিবাহিত হয়। এখানে কি ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করা যাবে ইলেকট্রিকটা? যাবে না। ইলেকট্রনটা কোথায় ব্যাখ্যা করা যাবে? যখন একটা তামার তার নিলে, লোহার দণ্ড নিলে, ওই জায়গাগুলো যাবে। বোঝা গেল সবাই? এখানে কেন লিখেছে ইলেকট্রন নয়? আবার পড়ো তো লাইনটা, পূর্ণিমা পড়ো তো লাইনটা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। দ্রবণে উপস্থিত এই আয়নগুলি তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন নয়। তাহলে এই আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো যে হচ্ছে, কোনো সলিউশন তড়িৎ বিশ্লেষ্য কি না, সেখানে ইলেকট্রনটাকে পরিবহন করছে, সরি, ইলেকট্রিকটাকে পরিবহন করছে ক্যাটায়ন আর অ্যানায়ন, এইটুকুই বলতে চাইছি। তারপরের লাইনে চলে আসো, বলছে যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, সেই সব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য বলে। খুব ইজি, যারা করতে পারে না, যেমন সমযোজী যৌগ চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, প্রত্যেকটা কণ্ঠস্থ রাখতে হবে, পরীক্ষায় দিয়ে দিতেই পারে। নিম্নলিখিত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? 4টা অপশন দিয়ে দিল। এবার হচ্ছে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
কেউ কেউ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কেউ কেউ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে কি? মানে হচ্ছে এখানে দেখো অ্যাক্টিভিটি অনেক বেশি বহন করতে পারে, কেউ কেউ খুব কম বহন করতে পারে। খুব ভালো। এবার অ্যাক্টিভিটি 2টা পড়ো, কৌশিকী পড়ো অ্যাক্টিভিটি 2টা। হ্যাঁ স্যার, দুটি বিকারের একটিতে লঘু সালফিউরিক অ্যাসিড ও অন্যটিতে লঘু অ্যাসিটিক অ্যাসিড নাও। অ্যাক্টিভিটি 1, এর মতো অ্যাসিড দুটির মধ্যে দিয়ে তড়িৎ চালনা করো। দেখবে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রুত বিয়োজন ঘটছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের খুব ধীরে বিয়োজন ঘটছে। সালফিউরিক অ্যাসিড হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে একটা কোশ্চেন পেয়ে গেলে, হাইলাইট করে নাও সব থেকে তীব্র তড়িৎ বিশ্লেষ্যকে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে। তাহলে তীব্র না মৃদু সেটা কিসের উপর ডিপেন্ড করে? কে কত তাড়াতাড়ি জলীয় দ্রবণে বিয়োজন হয়। তীব্রতা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। 2, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, কস্টিক সোডা NaOH, কস্টিক পটাশ KOH, লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, কপার সালফেট CuSO4 ইত্যাদি। বুঝা গেল? তাহলে এগুলো কিন্তু আয়নীয় উদাহরণগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে পড়ো। আয়নীয় যৌগের গাঢ় জলীয় দ্রবণ অপেক্ষা লঘু জলীয় দ্রবণ অধিক তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা হাইলাইট করো, খুব জরুরি একটা লাইন বললো গাঢ় জলীয় দ্রবণ অপেক্ষা লঘু জলীয় দ্রবণ বেশি তড়িৎ বিশ্লেষ্য। কেউ বলতে পারো একটা উদাহরণ দিয়ে? দাদা উদাহরণে একটা দেখলাম লঘু সালফিউরিক অ্যাসিড কিন্তু তীব্র। ভেরি গুড। লঘু সালফিউরিক অ্যাসিড কিন্তু বেশি তড়িৎ বিশ্লেষ্য কার তুলনায়? গাঢ় সালফিউরিক অ্যাসিডের তুলনায়। কি বললাম বোঝা গেল? কারণ কি দেখি কে বলতে পারে? কারণটা কি? কুইক অ্যান্সার করো, কুইক অ্যান্সার করো। লঘু সালফিউরিক অ্যাসিড বলো। দাদা লঘু থাকলে পরে লঘু মানে কি গো? লঘু মানে কি? লঘু মানে কি? লঘু মানে পাতলা। তো পাতলা কখন হয়? যখন আমি গাঢ়র সাথে কি জল যোগ করি। তাহলে যে কোনো, আমরা তো জানি যে কোনো জিনিস জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হয়। তাহলে শুধু H2SO4 বেশি তড়িৎ বিশ্লেষ্য নাকি H2SO4 প্লাস H2O জল বেশি তড়িৎ বিশ্লেষ্য? জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে, কারণ আমরা একটু আগে দেখলাম যে NaCl কিন্তু তড়িৎ বিশ্লেষ্য না। তড়িৎ বিশ্লেষ্য কে তাহলে? NaCl এর কি? NaCl এর জলের সাথে যুক্ত হয়ে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ। তাহলে লঘু তীব্র অ্যাসিড তুলনায় মৃদু অ্যাসিড কিন্তু বেশি তড়িৎ বিশ্লেষ্য। তীব্র না, এটা লঘু অ্যাসিড। হ্যাঁ, তীব্র ব্যাপারটা আলাদা, গাঢ় আর লঘু। তারপর চলে আসো তারপরে পড়ো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে বিশ্লেষ্য বলে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, ফরমিক অ্যাসিড HCOOH, অ্যাসিটিক অ্যাসিড CH4COOH, কার্বনিক অ্যাসিড H2CO3 ইত্যাদি। বোঝা গেল? তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজন হয়, যেটা বললাম কম মাত্রায় বিয়োজন হচ্ছে, আর বেশি মাত্রায় বিয়োজন হলে বেশি তড়িৎ বিশ্লেষ্য। খুব ইজি এটা। আর এই যে ছকটা আছে না, উদাহরণ তীব্র তড়িৎ বিশ্লেষ্যর অ্যাসিডের উদাহরণ কি, ক্ষারের উদাহরণ কি, লবণের উদাহরণ কি। মৃদু তড়িৎ বিশ্লেষ্যর অ্যাসিডের উদাহরণ কি, ক্ষারকের উদাহরণ কি, লবণের উদাহরণ কি। এটাকে হাইলাইট, এই বক্সটাকে হাইলাইট করে নাও। এটাকে কিন্তু কণ্ঠস্থ করতে হবে। আমি বারবার বলছি এই চ্যাপ্টারে মেমোরাইজের বেশি জিনিস আছে। শ্রাবন্তী ঠান্ডার শুনতে পাচ্ছ? শ্রাবন্তী ঠান্ডার শুনতে পাচ্ছ না? তুমি ক্লাসে নেই মনে হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর কে জানো? রিপা সাহা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পড়ো তুমি, এবার পড়ো। দাদা বলছি কোনটা হাইলাইট করতে বললে? এটা। তুমি কোথায় থাকো? মনোযোগটা কোথায় থাকে তোমার?
সরি চাচা। পড়ো, রিপা পড়ো। তড়িৎগ্রস্ত আয়ন, তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। এটা কে পড়বে? ক্যাটায়ন। এই পার্থক্যটা কে পড়বে? তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য মধ্যে পার্থক্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়, লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়। 2 নম্বর, জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি, জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা খুবই কম। 3 নম্বর, এদের জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন বর্তমান থাকে, এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই বর্তমান থাকে। তারপর আরেকটা নেই, 4 নম্বর গলিত বা 4 নম্বর পুরনো বই নাকি? স্যার আমি, হ্যাঁ এটা সাধারণত তড়িৎ যৌগ, এটা সাধারণত সমযোজী যৌগ। আচ্ছা, এই পার্থক্যের কোন লাইনটা বোঝা যায়নি বলো তো? আয়ন ও অণু দুই বর্তমান থাকে, এটা কি? হ্যাঁ, কোনটা? অণু। আচ্ছা, অণু বলতে এখানে বোঝানো হয়েছে, মনে করো NaCl, তো এটা তো লবণ ছিল, এই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস আর Cl মাইনাস তৈরি করলো। কোন অণু পড়ে থাকলো? থাকলো না, সবাই ক্যাটায়ন আর অ্যানায়ন, মানে মোট কথা আয়নে পরিণত হয়ে গেল। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায় আয়ন তৈরি হওয়ার পরও অণু পড়ে থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে মনে করো CH3COOH, এর ক্ষেত্রে দেখা যায় এই ভেঙে কি তৈরি করে H প্লাস, হ্যাঁ H প্লাস তৈরি করেই, আর তোমার COOH, না C থাকবে না, OH মাইনাস তো তৈরি করেই। তো H প্লাস আর OH মাইনাস বাদেও তো এখানে কার্বন আছে না? এখানে সুস্মিতা কার্বন থাকছে তো, কার্বন থাকছে, আরো একটা অক্সিজেন থাকছে, তো এগুলো অণু হিসেবে বর্তমান থাকে দ্রবণে। সেজন্য আয়ন প্লাস অণু দুটোই থাকছে। বোঝা গেল কি বললাম? চলো, শাহিদা শুনতে পাচ্ছ? শাহিদা পড়ো। পড়বে না? হ্যালো, স্যার আমি পড়তে পারবো না, একটু অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, কে পড়বে? গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের পদ্ধতি। Mechanism of electrical condition in molten or ইলেকট্রিক্যাল কন্ডিশন না, কন্ডাকশন। কন্ডাকশন মানে কি? পরিবহন। তারপর আয়ন তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। ক্যাটায়ন ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন বলে। অ্যানায়ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন বলে। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়, এই ঘটনাকে আয়নীভবন বলে। কি বুঝলে? দাঁড়াও একটু এক্সপ্লেন করো আগে, কি বুঝলে? আয়ন মানে কি? আয়ন মানে কি? বেসিক জিনিস। আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে একটা পরমাণু, মনে করো সোডিয়াম, এটাকে আয়ন বলতে পারি? পারি না। একে কখন আয়ন বলবো আমি? একে কখন আয়ন বলবো? মাইনাস সোডিয়াম কখনো মাইনাস হয়? Na প্লাস যদি তাহলে আয়ন। তাহলে বলছে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। এটা একটা পরমাণু, পরমাণু পুঞ্জ যখন বলবো, মনে করো NH4 প্লাস, এটাকে পরমাণু পুঞ্জ বলবো। কারণ কি? এটা পরমাণু, এটা পরমাণু পুঞ্জ কেন? সুস্মিতা বলো।
ওখানে Na প্লাস বলতে একটা আছে, আর NH4 প্লাস মানে এখানটায় 4টে অণু আছে, সেই কারণে বলা হচ্ছে এটা। এখানে একটাই জিনিস আছে, একটাই জিনিস সোডিয়াম, আর এখানে এটাই হলো কানেকশনটা, সোডিয়াম আর হাইড্রোজেন দুটো একসাথে। এই এটা সোডিয়াম, নাইট্রোজেন আর হাইড্রোজেন। হ্যাঁ নাইট্রোজেন আর হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে পরমাণু বা পরমাণু পুঞ্জ তড়িৎগ্রস্ত, কি করে বুঝবো তড়িৎগ্রস্ত? মাথায় প্লাস মাইনাস থাকবে। এটা তো প্লাস দিয়ে বোঝালাম, যদি নেগেটিভ বলি তাহলে Cl মাইনাস হচ্ছে আয়ন। আয়ন, ভেরি গুড। আর ক্যাটায়ন কাকে বলবো? তড়িৎগ্রস্ত ধনাত্মক পরমাণু, যেটা বললাম এই সোডিয়াম প্লাস ক্যাটায়ন। আর অ্যানায়ন কাকে বলবো? Cl মাইনাস অ্যানায়ন। Cl মাইনাস। যদি আমি আচ্ছা অ্যানায়ন পুঞ্জের একটা উদাহরণ দিই, কি হবে? SO4 মাইনাস, এটা অ্যানায়ন পুঞ্জ, তাই না? হ্যাঁ স্যার। তাহলে জলে দ্রবীভূত হয়ে আমরা আয়ন উৎপন্ন করে। কে আয়ন উৎপন্ন করে জলে দ্রবীভূত হয়ে? তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, এটাকে বলা হয় আয়নীভবন। তারপরে বলেছে, দেখো বলেছে যে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এটা কিছু বলেও না, এটা স্লিপ মোডে চলে যায়। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আয়নী ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু ক্যাটায়ন অ্যানায়নগুলির মোট আধান সর্বদা সমানই থাকে। এমনটা নয় যে সোডিয়াম প্লাস যতগুলো উৎপন্ন হবে বা ক্লোরাইড আয়ন যতগুলো উৎপন্ন হবে সবাই সমান হবে, এমন কথা নয়। NaCl উৎপন্ন, NaCl জলীয় দ্রবণে বিয়োজিত হলো, Na প্লাস বেশি উৎপন্ন হতে পারে, আবার Cl মাইনাসও বেশি উৎপন্ন হতে পারে, আবার কমও উৎপন্ন হতে পারে, কিন্তু টোটাল আধান সর্বদা সমান। তুমি ওই মনে করো এখানে NaCl নিয়ে তুমি যদি জলীয় দ্রবণে বিশ্লেষ করো, যতগুলো আধান উৎপন্ন হবে, সোডিয়াম সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়ন যতগুলো হবে, তুমি আবার একটা সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ বানালে তখন সেম আধানই পাবে। সমান না হতে পারে, না আবার হতেও পারে, কিন্তু সবসময় আধানটা সমান থাকবে। এবার বলছে যে এখন গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি ধাতব পাত নিমজ্জিত করা হলো। এই যে একটা পাত্র দেখা যাচ্ছে তো, পাত্রের মধ্যে প্রথমে এই যে জলটা কি? NaCl এর জলীয় দ্রবণ, এর মধ্যে দুটা ধাতব পাত ঢুকিয়ে দিলাম। তারপরে কি হবে? এবং এই পাত দুটির একটি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত করলাম, দেখা যাচ্ছে ব্যাটারির ধনাত্মক, এটা কিন্তু ব্যাটারি, এই যে প্লাস মাইনাস লিখে দিয়েছে না, এটা ব্যাটারির ছবি আঁকা নেই, কিন্তু প্লাস মাইনাস বুঝে যাবে এটা ব্যাটারির সাথে যুক্ত করেছে। কোনটাকে ব্যাটারির সাথে যুক্ত করেছে? পাত দুটোকে, একটাকে যোগ করেছে ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে, একটা ঋণাত্মক মেরুর সাথে। এবার যোগ করার পর কি হবে? ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি পরস্পর বিপরীত দিকে সরণ হবে। এটার মানে কি কে বলতে পারে দেখি? তো মাইনাসের দিকে সব প্লাসগুলো ছুটবে আর প্লাসগুলোর দিকে সব মাইনাসগুলো ছুটবে। ভেরি গুড। এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তের সাথে যে পাতটা যুক্ত করব না, এইটাকে তো নেগেটিভের সাথে যুক্ত করেছিলাম ব্যাটারির, এতে কোন আয়নগুলো যাবে এর দিকে? পজিটিভ। পজিটিভ বলতে এই দ্রবণের কোন আয়ন? এটা মনে করো NaCl এর দ্রবণ, তাহলে ভেরি গুড, Na প্লাস গুলো এর নেগেটিভের দিকে যাবে, আর Cl মাইনাস গুলো পজিটিভের দিকে যাবে, এটাই বলেছে। স্মরণ করবে, ধাতব পরিবাহীতে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীতে ওই যে বললাম প্রথমেই, যে যদি আমি একটা ধাতব নিই, লোহার দণ্ড, এর মধ্যে কি ইলেকট্রন পরিবহন করে না? ইলেকট্রন পরিবহন করে ধাতব পরিবাহী। এই যে এই দুটো ধাতব পরিবাহী, ধাতব পরিবাহীতে ইলেকট্রন পরিবহন করে। ধাতব পরিবাহীতে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না। দেখো এই লাইনটা আবার পেলাম না? এই যে তড়িৎ বিশ্লেষ্য মানে NaCl এর জলীয় দ্রবণে কোনো ইলেকট্রন পরিবহন করে না। কি পরিবহন করে? ক্যাটায়ন আর অ্যানায়ন। গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি ক্যাটায়ন ও অ্যানায়ন গুলি তড়িৎ পরিবহন করে, এটাই লেখা আছে। এই লাইনটা হাইলাইট করে নাও তো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, চারটা অপশন দিয়ে দিল, ক্যাটায়ন ও অ্যানায়নগুলি, ইলেকট্রনগুলি, উভয়ই, কোনোটি নয়, যেতেই পারে।
এই পর্যন্ত সব বোঝা গেছে বলো তো? হ্যাঁ দাদা। শাকিলা বুঝতে পেরেছো? শাকিলা শাকিলা নেই নাকি? আমি কারো নাম দেখতে পাচ্ছি না, যার নাম যখন মাথায় আসছে জিজ্ঞেস করছি। এবার দেখো, জেনে রেখে বলেছে না, তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে একটা ব্যাটারির উদাহরণ। আমাদের যে মোবাইল আমাদের ব্যাটারিতে চলে, ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারিটা কি? রাসায়নিক কোষ। ব্যাটারিটা কি? রাসায়নিক কোষ। সেখান থেকে কি তৈরি হচ্ছে? তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, যেটা মোবাইলটাকে চালাচ্ছে। আর এখানে উল্টোটা হচ্ছে, তড়িতের সাহায্যে কি তৈরি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া করছে। আর ব্যাটারির ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ তৈরি হচ্ছে। কি বললাম, বোঝা গেল? জেনে রেখে সাইডে একটা দিয়ে রেখেছে, কারণ আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি, এটা কি পরীক্ষা নিরীক্ষা করছি? তড়িৎ শক্তিকে কিসে পরিণত করছি বলো? রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছি। এবার পাশাপাশি একটা উদাহরণও দিয়ে রেখেছে যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরণ কোথায় করা হয়? ব্যাটারিতে করা হয়। তো ব্যাটারি তো বলা হয়, সায়েন্সের ভাষায় ব্যাটারিকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক কোষ। কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, কারণ সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন তড়িৎযোজী যৌগ। এই যৌগে বিপরীত আধানযুক্ত সোডিয়াম আয়ন Na+ এবং ক্লোরাইড Cl- আয়ন তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই কারণে আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে না এবং তড়িৎ পরিবহনও করতে পারে না। কি বুঝলে? যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে NaCl এর জলীয় দ্রবণী কেন তড়িৎ মানে তড়িৎ পরিবহন করে, NaCl কেন করে না, সেটা নিয়ে উত্তর লেখা আছে। আমি বললাম তো একটু আগে, এটা বললাম না? NaCl, Na+, Cl-, এই যে প্লাস এবং মাইনাস দুটো আধানের যে কুলম্বীয় আকর্ষণ বলের জন্য এরা একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে। তড়িৎ পরিবহন কখন করবে? যখন এরা আলাদা হবে। এদেরকে যখন আলাদা করা হবে, এই এত কাছাকাছি থাকা চলবে না, তোরা ভেঙে যা, তখন না তড়িৎ বিশ্লেষক কাকে বলবো আমরা? যখন যে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে। তাহলে NaCl এর যখন জল থাকবে না, জলের সাথে যুক্ত করছি না, শুধু NaCl, ও মানে বিয়োজন হওয়ার সময় পাচ্ছে না, বিয়োজন হওয়ার সুযোগই পাচ্ছে না, সেজন্য কঠিন HCl তড়িৎ পরিবহন করে না। বোঝা গেল? তারপরে পড়ো। হ্যাঁ দাদা। গলিত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন সক্ষম, কারণ NaCl তড়িৎযোজী যৌগ হওয়ায় এর গলনাঙ্কের মান উচ্চ হয়। তাই সোডিয়াম ক্লোরাইডের গলনে প্রচুর তাপ প্রয়োগের প্রয়োজন হয়, যা Na+ ও Cl- আয়নগুলির মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বলকে হ্রাস করে এবং মুক্ত আয়ন সৃষ্টিতে সক্ষম হয়। এই মুক্ত আয়ন সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। বোঝা গেল? তারপর জলীয় দ্রবণে NaCl তড়িৎ পরিবহনে সক্ষম, কারণ জল হলো একটি ধ্রুবীয় দ্রাবক, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান উচ্চ হয়। এর ফলে জল সহজে Na+ ও Cl- আয়নের মধ্যেকার আকর্ষণ বলকে দুর্বল করে দেয় ও আয়নগুলি মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে সক্ষম হয়। বোঝা গেল? প্রথম লাইনটা বুঝলাম না। এখানে বলেছে যে এদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে, এদের কি বলেছে? উচ্চ। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় যে বিদ্যুৎ শক্তি পরিবহন যে হচ্ছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস যে আয়নগুলো যে তড়িৎ শক্তি পরিবহন করছে, সেটার মান বেশি জলীয় দ্রবণে। হ্যাঁ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান উচ্চ হওয়ার জন্য এরা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। আর কঠিন অবস্থায় ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা কম, তাই এরা কম তড়িৎ পরিবহন। এটা অত মনে রাখতে হবে না, জাস্ট এটুকু মনে রাখো, জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। পূজা পিয়ালি শাহ, তোমার পিয়ালি মহাপাত্র না পূজা মহাপাত্র, গন্ডগোল হয়ে যায়। পূজা মহাপাত্র পড়ো তারপরে।
বিশ্লেষণ থেকে পড়বো, তাই তো? এটা পড়বে না, পার্থক্যটা পড়ছি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী 1 নম্বর, মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে। ধাতব পরিবাহী, মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে। 2 নম্বর, তড়িৎ প্রবাহিত হলে এই পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহিত হলে এই পরিবাহীর কোনো পরিবর্তন ঘটে না। 3 নম্বর, উষ্ণতা বাড়লে রোধ কমে, ফলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। 3 নম্বর, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, ফলে তড়িৎ পরিবাহিতা কমে যায়। 4 নম্বর, শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই পরিবহনে সক্ষম। 4 নম্বর, কঠিন বা তরল উভয় অবস্থাতেই পরিবহনে সক্ষম, যেমন পারদ। 5 নম্বর, তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় কম। 5 নম্বর, তড়িৎ পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষ্যের থেকে বেশি। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা হচ্ছে কি ধাতব পরিবাহী। বলছে এদের মধ্যে পার্থক্য কি? এই ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়, আর এখানে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন হয় বললাম না? ইলেকট্রনের মাধ্যমে। বলছে তড়িৎ প্রবাহিত হলে এই পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে। অবশ্যই এই যে দুটো দণ্ড ঢুকিয়ে দিলাম, ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? গ্যাস, বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছিল বললো না প্রথমে? তাহলে রাসায়নিক পরিবর্তন না হলে কি গ্যাসটা তৈরি হয়? তাহলে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এখানে কি তড়িৎ পরিবাহিত হলে রাসায়নিক পরিবর্তন হয়? তুমি এখানে তার দিয়ে ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দাও, কোনো এখানে পরিবর্তন দেখতে পাবে? গ্যাস বেরোবে? কি হবে তাহলে? আগুন বেরোবে? তড়িৎটা প্রবাহিত হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আরে জিনিসটার মধ্যে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে? এটাই বলছি আমি। লোহার দণ্ডটাকে যেমন তুমি রেখেছো সেরকমই তো দেখতে পাবে, ওটাই বলছি। 3 নম্বর বলছে উষ্ণতা বাড়ালে রোধ কমে, ফলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। তুমি এখানে যদি উষ্ণতা বাড়াও না, এখানে বুনসেন বার্নার দিয়ে আগুন জ্বালিয়ে দিলে, তাহলে কি হবে? এখানে তড়িৎ পরিবহনটা বেড়ে যাবে। আর এক্ষেত্রে কি হয়? এখানে টেম্পারেচার বাড়াচ্ছ তুমি, আগুন জ্বালিয়ে দিলে কি হবে? এখানে তড়িৎ পরিবহনটা কমে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে তোমার বেড়ে যায়, এখানে কমে যায়। এটাকে হাইলাইট করে নিও তো, 3 নম্বর লাইনটা একটু আলাদা রকম হাইলাইট করে নিও। তারপর বলছে শুধুমাত্র বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই পরিবহনে সক্ষম। অবশ্যই দ্রবীভূত দ্রাবকে NaCl-টা কোন দ্রাবকে দ্রবীভূত হচ্ছে? না বলতে পারলে মারবো। ভেরি গুড। দ্রাবক আমরা কি জানি? দ্রাবক প্লাস দ্রাবক সমান সমান দ্রবণ। এখানে দ্রাবকে NaCl, দ্রাবককে H2O, আর দ্রবণটা কি? NaCl এর জলীয় দ্রবণ, তাই না? তারপরে কি বলেছে? যে কঠিন বা তরল উভয় অবস্থাতেই পরিবহনে সক্ষম, যেমন পারদ। লোহার দ্বন্দ্বটা কি কঠিন না? হ্যাঁ, তুমি যদি লোহার দ্বন্দ্বটাকে গুলিয়ে দাও না, গুলিয়ে দাও, প্রচুর টেম্পারেচারে গুলিয়ে দাও, তার মধ্য দিয়েও কিন্তু তড়িৎ যাবে। পারদের ক্ষেত্রে দেখো, কিন্তু দাদা বলো, লোহা যদি গলানো হয় তাহলে তো গরম হয়ে থাকবে না, তার মধ্যে কি বেশি হলে তো রোদ কমে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে উষ্ণতা বাড়ালে রোদ বেড়ে যায়, ফলে তড়িৎ পরিবর্তন, হ্যাঁ তড়িৎ পরিবর্তন কমে যাবে। আচ্ছা, অন্য একটা উদাহরণ নাও, তুমি পারদের ক্ষেত্রে নাও, পারদের ক্ষেত্রে নাও। ঠিক আছে, তাই পারদের তো লিকুইড পারদ, তার মধ্যে দিয়ে ইলেকট্রন যায় কিনা? তাই পারদ তো ধাতব পরিবাহী না? পারদটা কি ধাতু না? লিকুইড ধাতু না পারদটা? তাহলে এটা দিয়ে তুমি বোঝো। তারপর কি বলেছে? তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় কম, তড়িৎ পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষের থেকে বেশি। এটা হাইলাইট করে নাও। কার বেশি তড়িৎ পরিবহন? কার বেশি? অবশ্যই ধাতুর বেশি। বোঝা গেল পার্থক্যটা? কেন ধাতুর বেশি? ধাতুর বেশি কেন? কারণ ধাতুর ইলেকট্রনের মাধ্যমে পরিবহন হয়, তো সেই জন্য বেশি। এখানে ক্যাটায়ন অ্যানায়ন বুঝতেই পারছো, ক্যাটায়ন অ্যানায়ন কি ইলেকট্রন পরিবহন করবে? তোমার ইলেকট্রন বলছে কেন, ইলেকট্রিক পরিবহন করবে। তোমার ক্যাটায়ন অ্যানায়ন যদি বেশি করতো, তাহলে আমাদের এই যে বাড়িতে যে আমরা লাইট জ্বালাচ্ছি বা এত কিছু করছি প্রত্যেকটা জিনিসে, তাহলে তার ইউজ না হলে জলীয় দ্রবণ ইউজ হতো, বুঝেছো? তাই না? তার কেন ইউজ করা হচ্ছে?
ধাতব তার কি? আমাদের বাড়িতে যে ওয়ারিং করা আছে কোন তার দিয়ে করা আছে? কোন ধাতু? বলো। ছোটবেলায় তামা। পড়েছিলাম যে রূপো দিয়ে করলে বাহ, খুব রূপো। সুপরিবাহী হবে। তোমরা অনেক বড় লোক, তাই না? তামা। বইতে লেখা ছিল। তামা। রূপো দিয়ে করেছো? বাবা, 1-2 কেজি রূপো পাঠিয়ে দিও তো, কুরিয়ার করে দিও আমাকে। রূপো দিয়ে করিনি আজও। কি বলছিলে? রূপোর গল্পটা কি শুনি, কি বলছিলে? রূপোর গল্পটা হচ্ছে ধাতুর মধ্যে রূপোটা হচ্ছে তড়িৎ পরিবহন সব থেকে বেশি, তাই জন্য যদি মানে তড়িৎ পরিবহনের জন্য যদি রূপো ব্যবহার করা হয় তাহলে খুব ভালো হবে পরিবহন। এটা বইতে ছিল, পড়েছিলাম। তুমি আগে নার্স হও, পয়সা কামাও, পয়সা জমাও, তারপরে রূপা কিনো, বাড়িতে ওয়ারিং করো রূপা দিয়ে। কিছু টাকা বেশি হইলে আমাকে পাঠাই দিও। তারপরে জেনে রেখোটা পড়ো, পূজা পড়ো। হ্যাঁ স্যার, জেনে রেখো। গাঢ় H2SO4 99% মৃদু তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে, কারণ এটি বিয়োজিত হয়ে অনেক কম সংখ্যক H3O+ আয়ন উৎপন্ন করে। কিন্তু একে জলে দ্রবীভূত করলে লৌহ অ্যাসিডে পরিণত হয় এবং বেশি সংখ্যক অণু বিয়োজিত হয়ে বেশি পরিমাণে H3O+ আয়ন উৎপন্ন করে। সেই জন্য লৌহ H2SO4 গাঢ় H2SO4 অপেক্ষা তীব্র হয়। বুঝেছো? অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে। আরেকটা ক্লাস লাগবে, দুটো ক্লাস শেষ করতে হবে। তারপরে পড়ো, কি আছে? আমি পড়বো? পড়ো। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস, যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। কি বুঝলে পূজা? কি বুঝলে পূজা বলো? কে কি বুঝেছো শুনি? কেউ কিছু বুঝোনি? যে পদ্ধতিতে, হ্যাঁ বলো। দাদা এখানে নতুন দুটো টার্ম আছে, একটা হচ্ছে তড়িৎ বিয়োজন ঘটিয়ে, আর সেকেন্ড হচ্ছে নতুন পদার্থ উৎপন্ন হবে। এটা মেন, নতুন পদার্থ উৎপন্ন হলেই সেটাকে তড়িৎ বিশ্লেষণ বলছে। আমরা এতক্ষণ দেখো এই ওয়ার্ড গুলো না অনেকটা একই কাছাকাছি, সেজন্য আমরা কি কি পড়লাম? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলছি? যে তড়িৎ পরিবহন করে যেসব তোমার পদার্থ জলীয় দ্রবণে। আর এখন পড়ছে কি? তড়িৎ বিশ্লেষণ। এটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটার নাম তড়িৎ বিশ্লেষণ। যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য, বললো না তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্যটাকে যখন আমি জলে দ্রবীভূত করে দিচ্ছি এবং তার উপর তড়িৎ চালনা করছি, মানে ব্যাটারি লাগাচ্ছি, এবং এটা এই ঘটনাটা হওয়ার পর নতুন পদার্থ উৎপন্ন করছি, সেটাকেই বলছে তড়িৎ বিশ্লেষণ। কারণ নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। চলো দেখি কোথায় নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, পড়ো। একটি পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে তার মধ্যে তড়িৎ চালনা করলে ওই পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভোল্টামিটার, যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। দাঁড়াও, তাই ভোল্টামিটার কোনটা এই ছবিতে? ওই যে পাত্রটা, সেটা। ভেরি গুড। তারপর তড়িৎদ্বার, ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী পাত যেমন গ্রাফাইট দণ্ড আংশিক ডুবিয়ে রেখে তার মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষ্যে তড়িৎ চালনা করা হয়। এই পাত বা দণ্ড দুটিকে তড়িৎদ্বার বলে। কোনটা তড়িৎদ্বার? দণ্ড দুটি যেগুলো জ্বলে। এই দণ্ড দুটি তড়িৎদ্বার। তারপর অ্যানোড, যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলে। কোনটা অ্যানোড? পজিটিভ সাইড। ব্যাটারির দুটো প্রান্ত, পজিটিভ নেগেটিভ। এটা কিন্তু ব্যাটারি, হ্যাঁ একদম কম দামি ব্যাটারি, ছবিটা ভালো আঁকেনি। তো এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে
কি পাথটা যুক্ত করা হয়েছে। যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত হয় তাকে অ্যানোড বলে বা ধনাত্মক তড়িৎদ্বার। এই যে তড়িৎদ্বারটাই কিন্তু অ্যানোডে পরিণত হয়ে যাচ্ছে কখন, যখন ব্যাটারির সাথে যুক্ত করে দিচ্ছি। তাহলে এই অ্যানোড কাকে বলছি, যে পাথটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করছি, পজিটিভ প্রান্তের করে। আর যে পাথটিকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করছি সেই পাথটাই কিন্তু হয়ে যাচ্ছে ক্যাথোড। তারপর আয়ন, ঋণাত্মক ও ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলা হয়। একটা জিনিস এখানে বলিনি তারপরে পড়ার আগে, তাহলে বলো ক্যাথোডের দিকে কে যায় আর অ্যানোডের দিকে কে যায়? ক্যাথোডের দিকে প্লাস অ্যানায়ন। হ্যাঁ, ভালো করে গুছিয়ে বলো। আগের দিনের মতো হয়ে গেছে ব্যাপারটা, ওই পর্যায় সারণী পড়াতে গিয়ে শেষের দিকে মাথা গুলিয়ে গেছিল পুরো। গোলালে হবে না কিন্তু। কি যেন ছিল টপিকটা লাস্টে গুলিয়ে গেল যে পর্যায় সারণী পড়তে গিয়ে? জারণ বিজারণ। জারণ বিজারণ, ওটা আরেকদিন আবার সুন্দর করে বলে দিতে হবে। তাহলে বলো ক্যাথোডের দিকে কে যাচ্ছে আর অ্যানোডের দিকে কে যাচ্ছে? আর অ্যানোডের দিকে ক্যাটায়ন গুলো যাচ্ছে। ক্যাথোডের দিকে ক্যাটায়ন, অ্যানোডের দিকে অ্যানায়ন। বুঝেছো পূজা? ভুল বলেছো তুমি। কয়ের দিকে ক, এর দিকে এ, এইভাবে মনে রাখবে। ক্যাথোডের দিকে ক্যাটায়ন, অ্যানোডের দিকে অ্যানায়ন। ক্যাথোডের চার্জ তাহলে কি? নেগেটিভ। নেগেটিভ। ক্যাটায়ন, ক্যাটায়নের যদি পজিটিভ হয় ও নেগেটিভের দিকে যাবে, তাহলে ক্যাটায়ন যদি পজিটিভ হয় ও নেগেটিভের দিকে যাবে, আর আমরা জানি ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোডের দিকে, তার মানে ক্যাথোড সমান সমান নেগেটিভ। আর অ্যানোড নেগেটিভ, অ্যানোড হচ্ছে পজিটিভ। এবার পড়ো, এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তড়িৎ বিশ্লেষণের আইনীয় ব্যাখ্যা। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। এই ঘটনাকে আয়নীভবন বলে। আয়নীভবনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির সংখ্যা সমান হতে পারে, আবার নাও হতে পারে, তবে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মোট আধান সর্বদা সমান হয়। যেমন NaCl লিকুইড গলিত, সেখান থেকে Na+ লিকুইড প্লাস Cl- লিকুইড, কমা দিয়ে CaCl2 AQ মানে কি স্যার? অ্যাকুয়াস জলীয় দ্রবণ। অ্যাকুয়াস জলীয় দ্রবণ, সেখান থেকে Ca2+ অ্যাকুয়াস প্লাস 2Cl- অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ উৎপন্ন হয়। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে দ্রবণে উপস্থিত ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। এরপর ক্যাটায়নগুলি ক্যাথোডের সংস্পর্শে এসে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ও তড়িৎ মুক্ত হয়ে পরমাণুতে পরিণত হয়। অ্যানায়নগুলি অ্যানোডের সংস্পর্শে এসে ইলেকট্রন বর্জন করে ও তড়িৎ মুক্ত হয়ে পরমাণু বা মূলকে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করা অত্যাবশ্যক। পরবর্তী প্রবাহ বা এসি ব্যবহার করলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। দাঁড়াও এখানে বলে দিই একটু। ইলেকট্রিসিটি দু প্রকারের হয়, একটা হয় এসি, একটা হয় ডিসি। ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেটিভ কারেন্ট। তোমাদের ওই ইলেকট্রিক চ্যাপ্টারে এগুলো ডিটেলসে থাকে। মোট কথা ডিসি মানে একমুখী প্রবাহ, এসি মানে উভয়মুখী প্রবাহ। অত জানতে হবে না। মোট কথা এই যে ব্যাটারির মাধ্যমে যে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি না, এটা কি কারেন্ট? এসি না ডিসি? ডিসি কারেন্ট, একমুখী। এটুকু মনে রাখো, ব্যাস তাহলেই হবে। তারপরে পড়ো। ইলেকট্রন বিনিময়ের পরিপ্রেক্ষিতে অ্যানোড ও ক্যাথোডের সংজ্ঞা। অ্যানোড, যে তড়িৎদ্বার অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে অ্যানোড বলা হয়। ক্যাথোড, যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে তাকে ক্যাথোড বলে। উদাহরণটা পড়বো স্যার? এখানে তাহলে দেখো ক্যাথোডে আর অ্যানোডে কি হচ্ছে বুঝতে পেরেছো? ক্যাথোডে কি হচ্ছে? এটা একটা তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। এটা একটা তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। তাহলে একে কি বলবো, ক্যাথোড না অ্যানোড? অ্যানোড। আর একে ক্যাথোড। তো এবার জলীয় দ্রবণে Na+Cl- আছে, কে কোন দিকে যাবে?
Na প্লাস যাবে মাইনাসটা অ্যানোডের দিকে আর Na প্লাসটা ক্যাথোডিক। আর Cl মাইনাস আসবে অ্যানোডের দিকে। ঠিক আছে, বিক্রিয়াটা কি হবে তাহলে? অ্যানোডে কি বিক্রিয়াটা হবে? অ্যানোডে কি আসতেছে? Cl মাইনাস, Cl মাইনাস আসছে, তাই তো? Cl মাইনাস মানে কি? এখানে মাইনাস মানে কি? এটা একটা ইলেকট্রন না? হ্যাঁ তো এই কি করবে? ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। Cl প্লাস ইলেকট্রন, Cl প্লাস ইলেকট্রন মানেই তো Cl মাইনাস, ভেঙে দিল। তাহলে দেখো এই যে ছিল অ্যানায়নে পরিণত হয়ে গেল কিসে? এক মারবো, পরমাণুতে। এটা কি পরমাণু না? এর মধ্যে কোনো আয়ন আছে? এটা পরমাণু। আর ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে কে যাচ্ছে? ক্যামেরাটা একটু নিচে করবে। হ্যাঁ, ক্যাথোডে কে যাচ্ছে? সোডিয়াম প্লাস। এবার ক্যাথোডে তো নেগেটিভ সাপ্লাই আছে, আছে না? ইলেকট্রনের সাপ্লাই আছে না? এখান থেকে ইলেকট্রনের সাপ্লাই। হ্যাঁ, তাহলে এ কি করে? এ গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে কিসে পরিণত হবে? Na কি মাইনাস নাকি? শুধু Na, পরমাণুতে পরিণত। পরমাণু। মোট কথা দুজনেই আয়ন ছিল, আবার পরমাণুতে পরিণত হলো। বোঝা গেল? তাহলে নতুন পদার্থ যে উৎপন্ন হলো কিনা বলো সুস্মিতা? পরমাণু তৈরি হলো। হ্যাঁ, নতুন পদার্থ উৎপন্ন হলো। আলটিমেটলি কি দেখা যাবে জানো? এই বিক্রিয়াটা ঘটানোর পর আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা এই তড়িৎদ্বারের উপরের দিকে, এই যে তড়িৎদ্বারটা আছে না, এর উপরে একটা সোডিয়ামের লেয়ার পড়ে যাবে। কি পড়বে? সোডিয়ামের লেয়ার। আর এর উপরে কিসের লেয়ার পড়বে? ক্লোরিনের লেয়ার। তাহলে নতুন পদার্থ উৎপন্ন হলো না? সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে গেল দুটো। পূজা তারপরে পড়ো কি লেখা আছে, শেষ হয়নি তো ওটা। হ্যাঁ স্যার। উদাহরণ, গলিত খাদ্য লবণ বা NaCl এর তড়িৎ বিশ্লেষণ। গলিত খাদ্য লবণ বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। NaCl লিকুইড থেকে Na+ লিকুইড প্লাস Cl- লিকুইড উৎপন্ন করে। এখন তড়িৎদ্বারের মাধ্যমে গলিত NaCl এর মধ্যে তড়িৎ চালনা করলে Na+ আয়ন ক্যাথোডে যায় এবং সেখানে Na+ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে আধানমুক্ত হয়। ফলে ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়। আবার Cl- অ্যানোডে যায় এবং সেখানে একটি ইলেকট্রন বর্জন করে আধানমুক্ত হয়। ফলে অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়। ক্যাথোড বিক্রিয়া, Na+ তার সাথে ইলেকট্রন যুক্ত হলো, সেখান থেকে Na তৈরি হলো, এবং অ্যানোড বিক্রিয়া Cl- ক্লোরিন প্লাস ইলেকট্রন হলো, সেখান থেকে ক্লোরিন যুক্ত হয়ে Cl+Cl যুক্ত হয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করলো। অণু, এটা অণু। বোঝা গেল? এইভাবে করে দেখো দুটো এইসব জিনিস এই প্রক্রিয়াটা আবিষ্কার হওয়ার পর তাহলে কি সুবিধা হলো? আমরা জিনিসকে আলাদাও করে দিতে পারি। এখানে একটা জলীয় দ্রবণ নিলাম, বিক্রিয়াটা ঘটালাম, দুটো আলাদা হয়ে গেল। হ্যাঁ, এইটার ব্যবহারিক প্রয়োগ আছে, দেখো না, তড়িৎ লেপন, ধাতু নিষ্কাশন, হাবিজাবি অনেক কিছু আছে। আমরা এটা পরের দিন বুঝবো। এই যে আমরা যে এত কিছু পড়ছি, ক্যাথোড, অ্যানোড, ক্যাটায়ন, অ্যানায়ন, তড়িৎ বিশ্লেষণ, আমাদের স্যার এগুলো জানি না এটার লাভটা কি আমগো, তাই না? এগুলোর ব্যবহারিক প্রয়োগটা কি? সায়েন্স এই যেগুলো আবিষ্কার করলো কেন? এত কঠিন জিনিসটা এত কিছু মনে রাখবো কেন? সেটার ব্যবহারিক প্রয়োগটা আমরা তড়িৎ লেপনটা পড়বো। কটা বাজে? চলো, অনেক আজকে এটুকুই থাক তাহলে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস